গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসতেই ইনকা দৌড়ে এসে দীপকে বলছে, দীপ রিপোর্টে কি এসেছে? এই কথা শুনেই তো ঝাঁপি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, এই তোর কি রে? রিপোর্টে পজিটিভ এসেছে, তাতে তোর কি? এই কথা শুনেই তো দীপের মা হাই হতাশ করতে থাকে, বলছে এটা কি করে হতে পারে, এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম এটা মিথ্যে কথা, কিন্তু ডাক্তারও প্রমাণ করে দিল যে ঝাঁপি সত্যি সত্যি প্রেগনেন্ট। এই বাবান, তুই কি করলি এটা? এ কথা বলে দীপকে বকতে থাকে। এদিকে দেখা যাবে ঝাঁপি এসে বলছে, তাতে কি হয়েছে তোমার এত জেঠিমা? এরপর ইনকা এসে বলছে, দীপ তুমি এটা কি করে করতে পারলে বলো তো? এরপর ঝাঁপি এসে বলছে, তাতে তোর কি হয়েছে সাতচুন্নি? আমার স্বামী, আমার সন্তান, তাতে তোরা তো গায়ে জ্বালা ধরেছে কেন? ভালোই হয়েছে, তোদের যদি বিশ্বাস না হয় সে কারণে আমি প্রমাণ সহকারে নিয়ে এসেছি। এই যে দেখ, এই রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবি। এই কথা বলে ইনকার সাথে ঝগড়া করতে থাকে। এদিকে দেখা যাবে দীপের মা বলতে থাকে, কি করলি তুই বাবান? এটা তোর কাছ থেকে আশা করিনি। এইদিকে দেখা যাবে দীপের বাবা আসে মিষ্টি নিয়ে, বলছে, এই তো মিষ্টি নিয়ে এসেছি, এত ভালো একটা খুশির খবর, আর মিষ্টি মুখ না করলে হয়? এই কথা বলে দীপের সামনে গিয়ে বসে বলছে, নে তুই আগে মিষ্টি মুখ কর। এই কথা বলতেই দীপ বলছে, আমি বাবা হতে যাচ্ছি আর আমাকে মিষ্টি খাওয়াচ্ছ? এরপর দীপের বাবা বলছে, তাতে কি হয়েছে? এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা চূর্ণিকে কোথাও দেখতে পাচ্ছি না, চূর্ণি কোথায়? দীপের বাবা বলছে, হ্যাঁ সত্যি তো, চূর্ণি কোথায়? দীপ তুই চূর্ণির মাকে ডাক দে। এই কথা বলতেই দীপ চূর্ণির মাকে ডেকে আনে। এরপর বলছে, কাকিমা চূর্ণি কোথায়? এরপর চূর্ণির মা বলছে, চূর্ণি তো শ্বশুর বাড়ি চলে গেছে। এই কথা শুনেই তো সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে চূর্ণিকে বাড়ি নিয়ে যাওয়া হলে নীলাবুর বোন পল্লবী সামনে দাঁড়ায়, বলছে, বৌদি তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। জানো তো আমরা না তোমার জন্য পুজো দিতে যাচ্ছি, মা আগেই চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছে, তুমি থাকো হ্যাঁ। এই কথা বলতে দেখা যাবে ওইদিকে নীলাবুর বাবা বলছে, তুই এত কথা কেন বলিস বলতো, যেখানে যাচ্ছিলিস সেখানে যা। এরপর পল্লবী চলে যায়। এদিকে দেখা যাবে নীলাবুর বাবা বলছে, যাও মা তুমি একটু রেস্ট করো। এই কথা বলতে চুন্নি নিজের ঘরে চলে যায়। এদিকে নীলাবুর বাবা নীলাবুকে বলছে, তোদের জন্য আজকে, শুধু তোর জন্য আমাকে ওই সবার সামনে ছোট হতে হলো, ক্ষমা চাইতে হলো শুধুমাত্র তোর জন্য। এরপর নীলাবু বলছে, আমি তো আগেই বলেছিলাম ওদের 20 দাঁত ভেঙে দেয়, কিন্তু তুমি তো শুনলে না। এরপর নীলাবুর বাবা রেগে যায়, রেগে গিয়ে বলছে, তোদেরকেও বলি হারি, ওই মেয়ের সামনে তোদের যত ন্যাকামো করতে হবে? কেন করলি তোরা এমনটা? আমি তো এই অপমান কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এরপর নীলাবু বলছে, আমিও কোনোদিনও এই অপমান মেনে নেব না। এরপর নীলাবুর বাবা বলছে, সুযোগ বুঝে এই মেয়েকে দিয়ে অপমানের শোধ তুলবো, সুযোগ বুঝে এই মেয়েকে দিয়ে অপমানের শোধ তুলবো, বুঝতে পারছিস তুই নীলাবু? এরপর নীলাবু বলছে, হ্যাঁ বাবা। এরপর নীলাবুর বাবা চলে যায়। এরপর নীলাবুর বৌদিও চলে যাবে। তখন নীলাবু লাবণীকে ধরে বলছে, তুমি আবার কোথায় যাচ্ছ? এরপর লাবণী বলছে, তোমার তো এখন বউ এসে গেছে, তুমি এখন বউকে নিয়ে রোমান্স করো। এই কথা বলেই চলে যায়। এরপর পিছু পিছু চলে যায় নীলাবু। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চুন্নির মাকে বলছে, কি তোমরা চুন্নিকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছো? আমি তো বারবার করে বলেছিলাম, ওকে কেন ওই বাড়িতে পাঠালে? এরপর চুন্নির মা বলছে, আমি তো বারবার করে বারণ করেছিলাম, তোকে ফোনও করেছিলাম, কিন্তু তুই ফোনটা তুলিসনি। এইদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, যাক তাও তো ঝাঁপিকে কোনো একদিক দিয়ে আটকে দিতে পেরেছি। এইদিকে দেখা যাবে দীপ বলছে, কাকিমণি তুমি এটা কি করলে বলো তো, ওকে কেন পাঠালে? এরপর দীপের ঠাম্মি এসে বলছে, কি করব বলতো, আমার গর্ভে এমন একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি, সে কুলাঙ্গারটা কারো কথাই শোনে না, ওই তো নিজে রিস্ক নিয়ে পাঠালো চূর্ণিকে। ওইদিকে দেখা যাবে চূর্ণি নিজের ঘরে যায়, কিন্তু কিছুতেই নীলাবু আসে না। এরপর চূর্ণি বলতে থাকে, আমাকে তো ওই বাড়িতে নিয়ে এলো, কিন্তু একটিবারের জন্য আমার কাছে এলো না, আমার সাথে কোনো কথাই বললো না। আচ্ছা ও কোথায় আছে আমাকে দেখতে হবে, যাই গিয়ে দেখি তো। কথা বলে বাইরে চলে যায়। তখনই নীলাবু আর লাবণীর কথা শুনতে পায় বাইরে থেকে। এরপর চুন্নি বলছে, এটা তোর বৌদির ঘর, তার মানে ও এখানে আছে, গিয়ে দেখি তো। এই কথা বলে দরজা দিয়ে উকি দিতে দেখতে পায় নীলাবু লাবণীকে জড়িয়ে ধরে আছে, বলছে, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে। ওই চুন্নি তো শুধুমাত্র গুটি হিসেবে বাড়িতে আছে, ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। এই কাহিনী দেখে, এই ঘটনা দেখে, এই কথাগুলো শুনে তো আকাশ থেকে পড়লো চুন্নি। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, তাই বলে কাকিমা তুমি চুন্নিকে পাঠিয়ে দিলে? এরপর দীপ রূপকে ডাকতে থাকে। তখন রূপ আসতেই দীপ বলতে থাকে, তুমি এটা কি করলে? চুন্নিকে কেন ওই বাড়িতে পাঠালে? এরপর রূপ বলছে, আমার মেয়েকে আমি পাঠিয়েছি, ওকে কি সংসার করতে দিবি না? এরপর দেখা যাবে দামোদর রেগে যায়, রেগে গিয়ে বলছে, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই না রে, শুধু মেয়ে জন্ম দিলে বাপ হওয়া যায় না, যদি হওয়া যেত তাহলে তুই বুঝতে পারতিস। এরপর দীপের মা রেগে গিয়ে বলছে, আচ্ছা তোমরা এত কেন কথা বলছো বলো তো, ওর কি মেয়ের উপর কোনো অধিকার নেই নাকি?
নাকি ও বাবা হিসেবে যা করেছে একদম ঠিক করেছে। ওর সবেমাত্র বিয়ে হয়েছে, ও শ্বশুরবাড়ি থেকে চলে এলে কেমন একটা হয় বলো তো। আর তোমরা সবাই ঝাঁপির কথায় কেন নাচছো? ওকে কি সংসার করতে দেবে না? ঝাঁপি আজ পর্যন্ত যেটা করেছে সব কাজই ভুল করেছে। তখন দীপ বলছে, না মা, তুমি একটু ভুল বললে। চুন্নি ওই বাড়িতে ভালো নেই, ওই বাড়িতে ভালো থাকতে পারে না। চুন্নিকে নীলাভু মারতে গিয়েছিল, আর তোমাদের কথা শুনে মনে হচ্ছে কিছুই হয়নি। এরপর দীপের মা কিছু বলতে যাবে, এরপর দীপের বাবা বলছে, তুমি একদম চুপ করে থাকো, তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। আর এই যে রূপ, তোকে আর কি বলবো বলতো, তোর জন্য আমার ঘেন্না লাগে, জানিস তো? তুই মেয়েটাকে ওই বাড়িতে পাঠিয়েছিস। মেয়েটাকে কিছুদিন আগেই ওই নীলাভু মারতে চেয়েছিল। এরপর রূপ বলছে, শোনো দাদা, ওকে আমি বিয়ে দিয়েছি। ওকে বিয়ে দিয়েছি মানে ও সংসার করবে, আর সংসারে একটু ঝামেলা হয় তাতে কি একটা মেয়ে এভাবে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে? আর ওরা তো ক্ষমা চেয়ে নিয়ে গেল, তুমি তো ছিলে না, তুমি জানো না। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, জানি না কি হবে আমার দিদিভাইটার, শুধুমাত্র এই তোর এই কুলাঙ্গারের জন্য আমার দিদিভাইয়ের এখন সাফার করতে হবে। কথা বলে কাঁদছে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে চুন্নি হাতে তালি দিয়ে বলছে, বাহ, তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে। এবাড়ির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা নোংরা, তোমরা একটাও ভালো মানুষ না। আজকে কি বলবে? হ্যাঁ, আমি তো নিজের চোখে প্রমাণটা পেলাম। আজকে আর একটা কথাও তোমরা বলতে পারবে না মুখ ফুটে। আজকে যা দেখার আমি দেখে নিয়েছি। এভাবে তোমরা সবার চক্ষু আড়ালে নিজেদের সম্পর্ক চালিয়ে যাও, আর পাড়া প্রতিবেশীরা বললে বলো যে তোমাদের দেখতে পারে না, সেই কারণে এসব কথা বলে। বাহ, ভালোই প্ল্যান তোমাদের। আমি এখন বুঝতে পারছি ঝাঁপি তার মানে ওই দিন একদম ঠিক কথাই বলেছে, শুধু কেউ বিশ্বাস করেনি ঝাঁপির কথা। কিন্তু আর না, আর একটা কথাও তোমরা বলবে না। এরপর লাবণী আর নীলাভু বলছে, তুমি বোঝার চেষ্টা করো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। এরপর চুন্নি বলছে, কোনটা ভুল? আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল? একদম না, একটা কথাও তোমরা বলবে না। আমি তোমাদের নামে পুলিশে কমপ্লেন করব। আমি এক্ষুনি ঝাঁপিকে সবটা খুলে বলবো। এই কথা বলে ফোন বের করে। এরপর নীলাভুর বৌদি লাবণী বলছে, না 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 চুন্নি, তুমি ফোন করবে না কাউকে। এই কথা বলতে চুন্নির হাতে থেকে ফোনটা নিবে, তখন লাবণীকে ধাক্কা মেরে চুন্নি সেখান থেকে চলে যায়। এরপর নীলাভু লাবণীকে ধরতে যাবে, লাবণী বলছে, তুমি চুন্নিকে আটকাও। এই কথা বলে নীলাভুও চলে যায়। এদিকে দেখা যাবে রূপকে বলছে, একদম কথা বলবে না, একদম না কাকা বাবু। তোমার কি মনে আছে চুন্নিকে ওরা মারার চেষ্টা করেছিল, আর তুমি কি না ওকে ওখানেই পাঠিয়েছো? আমি চুন্নিকে ওই বাড়িতে এক সেকেন্ডও রাখবো না। চলো আমরা এক্ষুনি চুন্নির বাড়িতে যাবো। এ কথা বলতেই দীপ বলছে, ঝাঁপি তুই যাবি? তুই কিন্তু একদম স্কুটি চালাবি না। এরপর ঝাঁপি বলছে, তুমিও? আর শোনো, আমি কে বললো যে স্কুটি চালাবো? তুমিই তো চালিয়ে নিয়ে যাবে, আমি শুধু বসে যাব। এ কথা বলতেই দীপ বলছে, তারপরও কেয়ারফুল, তুই কিন্তু মা হতে যাচ্ছিস। এরপর ঝাঁপি বলছে, চলো তো, তুমি তো সাথে যাচ্ছ, চলো। এই কথা বলে দুজনে বেরিয়ে যায়। এদিকে ঠাম্মি ঠাকুরকে ডাকছে, বলছে, ঝাড়ালক্ষ্মী, তুমি সবকিছু ভালোই মিটিয়ে দিও। এরপর দেখা যাবে নীলাভু চুন্নির কাছে যায়। চুন্নিকে গিয়ে বলছে, চুন্নি তুমি ভুল ভাবছো, তুমি এটা করো না, ফোন করো না। এই কথা বলে ফোন কেড়ে নিয়ে যাবে, তখন নীলাভুকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর লাবণীও সেখানে আসে। লাবণী এসে চুন্নির ফোনটা কেড়ে নেয়। এরপর চুন্নি বলছে, দাও আমার ফোনটা দাও বলছি। এসব কিছু দেখে নীলাভু কি করবে কিছু বুঝতে পারছে না। এরপর হাতের সামনে থাকা একটা ভারী কিছু হাতে তুলে নেয়। এরপর গিয়ে চুন্নির মাথায় মারে, আর তখনই চুন্নি সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, যেটা দেখে লাবণী ভীষণ অবাক হয়ে যায়। এরপর বলছে, নীলাভু তুমি এটা কি করলে? এরপর সেখানে চলে আসে নীলাভুর বাবা এসে বলছে, নীলাভু তুই এটা কি করলি তুই? ওকে মেরে ফেললি, ওকে মরে গেল। এরপর নীলাভু বলছে, বাবা আমি কি করতাম, আমি কিছু বুঝতে পারছিলাম না যে ও সবটা দেখে ফেলেছে। এখন বলছিল যে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, পুলিশে কমপ্লেন করবে। তখন আমি কি করতাম বলো তো? আমার মাথায় ঠিক নেই, তাই আমি যেটা বুঝেছি আমি সেটাই করে ফেলেছি বাবা, এখন কি করব? এরপর নীলাভুর বাবা ভয় পেয়ে যায়। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে, যেটা দেখে আরো ভয় পেয়ে যায় নীলাভু, লাবণী আর নীলাভুর বাবা। ওইদিকে দরজায় কলিং বেল বাজাচ্ছে ঝাঁপি আর দীপ, কিন্তু কিছুতে ভেতর থেকে দরজাটা খুলছে না। এদিকে নীলাভুর বাবা বলছে, এখন কি করব? এরপর লাবণী গিয়ে দরজার আড়ালে গিয়ে দেখতে পায় ঝাঁপি আর দীপ আসে। এরপর এটা দেখেই তো ভয় পেয়ে যায় লাবণী বলছে, দীপ আর ঝাঁপি এসেছে, এখন কি করব? এরপর নীলাভু বলছে, এখনই ওদেরকে আসতে হলো। ওইদিকে দরজা খুলছে না দেখে ঝাঁপি বলছে, আচ্ছা কি হলো বলো তো, দরজাটা কেন খুলছে না? দীপ বলছে, হয়তো বা কোনো কাজ থাকতে পারে, না একটু দেরি করে খুলতেই তো পারে, তুই আবার চেষ্টা কর। এরপর ঝাঁপি বলছে, জানো না আমার খুব টেনশন হচ্ছে। এরপর দীপ বলছে, শোন, তোর কিন্তু এখন এই মুহূর্তে টেনশন করা একদম ঠিক হবে না, তুই টেনশন করবি না। এদিকে দেখা যাবে নীলাভু বলছে, এখন কি করব? এখন যদি ওরা এসে দেখে ফেলে তখন তো আমাদের জেল হয়ে যাবে। এরপর দেখা যাবে নীলাভুর বাবা গিয়ে দরজাটা
খুলে দেয়। আর তখন দীপ ঝাঁপিকে দেখে বলছে, ও তোমরা এসো এসো ভেতরে এসো। এরপর দীপ আর ঝাঁপি ভেতরে চলে যায়। এরপর দেখা যাবে নীলাবু বলছে এখন কি হবে। এরপর লাবণী বলছে এখন চুপ করো, তুমি স্বাভাবিক থাকো, না হলে কিন্তু ঠাকুরপো ফেসে যাবে। ঝাঁপির চোখ কিন্তু সিসি ক্যামেরাও ফেল, এই কথাই বলছে লাবণী। ওইদিকে দেখা যাবে দীপার ঝাঁপি ভেতরে যায়। দীপার ঝাঁপিকে বসতে বলে নীলাবুর বাবা, নীলাবু আর লাবণী। দীপার ঝাঁপি গিয়ে বসে। এরপর নীলাবুকে বলছে আচ্ছা চুন্নি কোথায়, আসলে আমরা চুন্নির সাথে কথা বলতে এসেছিলাম। এই কথা শুনে চমকে যায় নীলাবু, নীলাবুর বাবা আর নীলাবুর বৌদি। এরপর লাবণী বলছে আসলে চুন্নি একটু বেরিয়েছে। এই কথা শুনেই তো চমকে যায় ঝাঁপি আর দীপ। এরপর ঝাঁপি বলছে বেরিয়েছে মানে, ওকে তো একটু আগে আপনারা বাড়িতে নিয়ে এলেন, তাহলে এই পরিস্থিতিতে আর এইটুকু সময়ের মধ্যে ও বেরিয়েছে। এরপর নীলাবু বলছে হ্যাঁ বেরিয়েছে। এরপর ঝাঁপি বলছে কোথায় গেছে ও। এরপর নীলাবু সোফার নিচে তাকায়, চুন্নিকে সোফার নিচেই শুইয়ে রেখেছে ওরা। এদিকে নীলাবুর বাবাও ভয় পাচ্ছে। এদিকে ঝাঁপি বলছে আচ্ছা বলছেন না কেন, ও কোথায় গেছে। এরপর নীলাবু বলছে আসলে ওর একটা ফোন এসেছে, ফোন আসতেই ও বেরিয়ে গেছে। এরপর ঝাঁপি বলছে ওর ফোন এসেছে এরপর বেরিয়ে গেছে কেন, আপনাদের কিছু বলে যায়নি। এরপর নীলাবু বলছে না, ওর একটা বন্ধু ফোন করেছিল, হয়তো কিছু একটা হয়েছে। এরপর জিজ্ঞেস করতে ও আমাদের কিছুই বলেনি, ও চলে গেছে। এরপর ঝাঁপি মনে মনে বলতে থাকে এইটুকু সময়ের মধ্যে আবার চুন্নি চলেও গেছে, না ও গেলে তো আমাকে ফোন করতো, না ওকে একটা ফোন করে দেখি তো। এই কথা বলে চুন্নি ফোন করতে থাকে, কিন্তু ফোনটা বাড়িতেই বাজতে থাকে। ওইদিকে দেখা যাবে সোফার নিচ থেকে চুন্নির হাতটা বেরিয়ে আছে, যেটা দেখে ভয় পেয়ে যায় নীলাবুর বাবা। এরপর মনে মনে বলতে থাকে কি মেয়েটা কি আবার জ্ঞান ফিরে গেল নাকি, জ্ঞান ফিরলেই তো ঝামেলা, এদেরকে এক্ষুনি এখান থেকে তাড়াতে হবে, না হলে আমরা ফেসে যাব। এই কথাই বলছে নীলাবুর বাবা আর ভয় পাচ্ছে। এরপর লাবণী বলছে আসলে কি বলেন তো, ও তো খুব তাড়াহুড়োর মধ্যে গেছে, তাই ফোনটা এখানেই ফেলে গেছে। আমি তো ওকে বলেছি কখন আসবে, কিন্তু ও তো কিছুই বলে গেল না, বললো যে একটু দেরি হবে। এরপর ঝাঁপি মনে মনে বলতে থাকে না বিষয়টা আমার একদম ঠিক লাগছে না। এরপর দীপকে বলছে জানো তো বিষয়টা আমার একদম ঠিক মনে হচ্ছে না, চুন্নি কোথাও গেছে তাও আবার আমাকে বলে যায়নি, এটা তো কিছুতেই হতে পারে না। এদিকে নীলাবু ভীষণ ভয় পাচ্ছে। এদিকে ঝাঁপি বলছে আসলে আমার মেয়েটার জন্য ভীষণ মন খারাপ করছিল, ওকে তো এসে দেখতে পাইনি সেই কারণে। এরপর দীপ বলছে আচ্ছা ঝাঁপি চল তাহলে, ও তো বাড়িতে নেই। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে ঠিক আছে। এরপর চলে যাবে। তখন ঝাঁপি আবারও বলছে আচ্ছা শুনুন, ও যদি আসে তাহলে ওকে বলে দেবেন যে আমরা এসেছিলাম, ওকে একটা ফোন করতে বলবেন। এই কথাই বলছে ঝাঁপি। এরপর দেখা যাবে ঝাঁপির আবারও কেমন যেন মনে একটা খটকা লাগে। এরপর ঝাঁপি চলে যাবে, তখন আবার থমকে দাঁড়ায়, যেটা দেখে নীলাবু ভয় পেয়ে যায়। নীলাবু বলতে থাকে মনে মনে বলতে থাকে কি এই মেয়ে আবার দাঁড়িয়ে পড়লো কেন, কিছু কি আন্দাজ করতে পেরেছে। এরপর ঝাঁপি বলছে মনে করে বলবেন, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য, ও এলে আমাকে ফোন করে জানিয়ে দিতে বলবেন, ওর সাথে আমার কথা আছে, ওকে একটু বলবেন ফোন করতে। এই কথা বলতেই নীলাবু বলছে হ্যাঁ অবশ্যই, ও এলে আমি বলবো ওকে আপনাকে ফোন করতে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা এবার আসুন। এই কথা বলতেই দীপার ঝাঁপি চলে যায়। ওইদিকে দেখা যাবে লাবণী দৌড়ে গিয়ে দরজাটা আটকে দিয়ে আসে। এরপর বলছে জোর বাঁচান, বাঁচা গেল, ওরা যদি দেখে ফেলতো তখন আমাদের কি হতো। এরপর নীলাবুর বাবা বলছে ওকে তাড়াতাড়ি বের কর, ওর জ্ঞান ফিরেছে কিনা সেটা দেখতে হবে। এরপর চুন্নিকে সোফার নিচ থেকে বের করে। এরপর চুন্নি মুখ দিয়ে একটু শব্দ করতে থাকে। এরপর নীলাবুর বাবা বলছে এখন কি করব, এই মেয়ে তো জ্ঞান ফিরে যাচ্ছে। এরপর লাবণী বলছে এই মেয়ের জ্ঞান ফিরলে তো আমাদের নামে পুলিশে কমপ্লেন করবে, তখন আমাদের তিনজনকেই ফেসে যেতে হবে, আমাদের তিনজনকেই পুলিশে অ্যারেস্ট করবে। কাকাবাবু এখন কি করব। এরপর নীলাবু বলছে সত্যি তো, এখন আমি কি করব, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি বরং ওকে মেরে ফেলে আর কিছুই বলতে পারবে না ও, আমি ওকে মেরে ফেলি। এই কথা বলেই সোফা থেকে একটা বালিশ নামিয়ে নেয় নীলাবু। এদিকে লাবণী বলছে তুমি কি বলছো কি ঠাকুরপো, কি বলছো এগুলো, মেরে ফেলবে, ওকে কেন মেরে ফেলবে। এরপর নীলাবু বলছে ওকে না মারলে আমরা মরে যাবো। এই কথা বলে বালিশ চাপা দিবে। তখন নীলাবুর বাবা বলছে না একদম না, আগে রনিতের সাথে কথা বলে নি, রনিতকে আগে জিজ্ঞেস করি তারপর। এরপর চলে যায় রনিতের কাছে, রনিতকে সবটা খুলে বলে। এরপর রনিত বলছে আপনারা কি মাথা মোটা, আপনারা কি করেছেন, এটা চুন্নিকে আপনারা মেরে ফেলেছেন, মানে আঘাত করেছেন চুন্নিকে, এখন কি হবে। আমি ওই সরকার বাড়ি পাওয়ার আশায় এত কিছু করলাম, আর আপনার ছেলে একটু ধৈর্য ধরতে পারলো না, বাড়ি ফিরে বৌদির উপর ঝাঁপিয়ে পড়লো। এখন তো আপনাদের সাথে সাথে আমিও ফেসে যাব, আমি না এখান থেকে বেরোতে পারবো আর না ওই সরকার বাড়িটা আমি পাবো। আপনার ছেলেকে আমি এখন পেলে আমি একেবারে টুকরো টুকরো করে ফেলতাম, জানেন তো আপনার ছেলে এত বোকামি কেন করলো, আজকে আপনার ছেলের বোকামির জন্য আজকে সবকিছু হারাতে হচ্ছে আমাদের, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে ইনকা আসে। ইনকা এসে বলছে রনিত আমি একটা কথা বলি, যদি চুন্নি কথা বলার মতো পরিস্থিতিতে নাই থাকে তাহলে ও কি করে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে বলো তো। এরপর
রনিত বলছে ইনকা তুমি এখানে। এরপর ইনকা বলছে হ্যাঁ আমি খুব ভালো একটা প্ল্যান করে এসেছি, তোমাদেরও বলতে চাই। এই কথা বলেই প্ল্যানটা বুঝিয়ে দেয় রনিতদের। ওইদিকে দেখা যাবে ঝাঁপি গিয়ে বাড়িতে বলে ওরা বলেছে চূর্ণি নাকি বাড়িতে নেই, আমি বুঝতে পারছি না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর দেখা যাবে দীপের মা বলছে এসে গেছে। আচ্ছা চূর্ণির জীবন চূর্ণিকে বুঝতে দে, তুই কেন এত মাথা ঘামাচ্ছিস আমি বুঝতে পারছি না। আচ্ছা ওর কি কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না? বিয়ের আগে কি ও যায়নি দেখা করতে? আর সবসময় কি তোকে বলে যেতে হবে নাকি? এরপর ঝাঁপি বলছে জেঠিমা তুমি বুঝতে পারছো না, ওকে ওরা এই বাড়ি থেকে নিয়ে গেল, এরপর ও ফোনটাও বাড়িতে রেখে গেছে, আর কোথায় গেছে ওরা নাকি কিছুই জানে না, ও কখন আসবে কিছুই জানে না, আর বাড়ি থেকে একটা মানুষ এভাবে হাওয়া হয়ে যেতে পারে? আমার মনে এর জন্য খটকা লাগছে। এরপর রূপ এসে বলছে তুই এত কথা কেন ভাবছিস, আমার মেয়েকে আমার মেয়েটা বুঝতে দে, ওর সংসারে প্লিজ তোরা নাক গলাস না, ওকে ওর মতো থাকতে দে। ওকে তো নীলাবু ওরা নিয়ে গেছে, ক্ষমা চেয়ে নিয়ে গেছে, তাহলে তোরা এত কেন মাথা ঘামাচ্ছিস? এরপর দেখা যাবে চূর্ণির মা বলছে জানিস তো ঝাঁপি আমার মনটাও ভীষণ কু গাইছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি তো ওর ভরসাতে আমি আমার মেয়ের বিয়ে দিইনি, আমি আমার দাদার ভরসাতে আর মায়ের ভরসাতে বিয়েটা দিয়েছি। আমি তখন বারবার তোকে ফোন করেছিলাম আর দাদাকেও জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। এরপর দেখা যাবে দীপের মাকে এসে দীপের বাবা বলছে শোনো একদম কথা বলবে না, তুমি সবসময় ঝাঁপিকে এভাবে কেন কথা বলো, কথা শোনো বলো তো। ঝাঁপি এতদিন যা যা বলেছে শেষ পর্যন্ত কিন্তু ঠিক তাই হয়েছে। এরপর দেখা যাবে দীপের মা ঝাঁপিকে গিয়ে বকতে থাকে। এরপর ঝাঁপি কাশি আসে, তখনই দীপ গিয়ে জল নিয়ে আসে। এরপর বলছে জলটা খেয়ে নে, তোকে এত কথা কে বলতে বলেছে, আমি আর বাবা আছি তো, তুই এত বেশি কথা বলিস না, জলটা খেয়ে নে। তখন দেখা যাবে দীপের মা ভীষণ রেগে যায়, রেগে গিয়ে মনে মনে বলতে থাকে হে ঝাড়ালক্ষ্মী আমাকে এই দিনটাও দেখতে হলো, আমার বাবানের সন্তান নাকি ওই ঝাঁপির গর্বে, ছি। এ কথা বলে নাক ছিটকাতে থাকে দীপের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে না না যে যাই বলুক না কেন আমার কেন যেন মনটা ভীষণ কু গাইছে চূর্ণির জন্য। হেমা ঝাড়ালক্ষ্মী তুমি চূর্ণিকে রক্ষা করো, তুমি চূর্ণিকে ভালো রেখো। ওইদিকে দেখা যাবে চূর্ণিকে একটা লাকেজের মধ্যে ভরে দিয়েছে লাবণী আর নীলাবু, লাকেজের মধ্যে ভরে ওকে কোথাও একটা পাচার করার পরিকল্পনা করছে তিনজনে মিলে। এরপর লাবণী বলছে আচ্ছা কোথায় নিয়ে যাবে কাকামণি ওকে, আর ও মানুষটা ছোট মোটো দেখতে হলে কি হবে অনেক ভারীও। এই কথা বলে হাঁপিয়ে ওঠে লাবণী। এইদিকে দেখা যাবে নীলাবু বলছে আমাদের কাজ অর্ধেক এগিয়ে গেছে, এখন ওকে জায়গা মতো রেখে এসে আমাদের ওদের বাড়িতে যেতে হবে, এ কথাই বলছে নীলাবু। এরপর নীলাবু সেই লাকেজটা নিয়ে চলে যায়, এদিকে হাঁপ ছেড়ে বাঁচে লাবণী। এরপর লাবণী মনে মনে বলতে থাকে এবার তো এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, এই কথা বলে হাসতে থাকে লাবণী। এরপর লাবণী নীলাবু আর নীলাবুর বাবা চলে যায় সরকার বাড়িতে, গিয়ে বলতে থাকে আপনাদের মেয়ে সে যে গেছে আর বাড়িতে ফিরেনি। এ কথা শুনেই তো সবাই চমকে যায়। এরপর দীপের বাবা বলছে কি বলছেন কি আপনারা, তাহলে আমাদের মেয়ে কোথায় গেছে? এরপর নীলাবুর বাবা বলছে সেটা তো আপনারা বলতে পারে। এরপর ঝাঁপি এসে বলছে এটা কি মস্করা করছেন আপনারা, আপনাদের বাড়ির বউকে আপনারা জোর করে নিয়ে গেলেন, এরপর থেকে আপনাদের বাড়ির বউ কোথায় বেরিয়ে গেছে এখনো বাড়িতে ফেরেনি, এই কথা আপনারা জানেন না? এরপর নীলাবু বলছে শোনো মেয়ে এভাবে কথা বলবে না একদম, তোমাদের মেয়ে কোথায় গেছে সেটা আমরা কি করে বলবো। এরপর লাবণী বলছে শোনো ঝাঁপি আমরা কিন্তু ওকে একদম জোর করে নিয়ে যাইনি, আমরা ভুল করেছিলাম, আমাদের পক্ষ থেকে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এরপর আমরা ক্ষমা চেয়ে ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গিয়েছিলাম। এরপর তোমাদের বাড়ির মেয়ে কোথায় চলে গেছে কার সাথে চলে গেছে সেটা আমরা কি করে বলবো বলো তো, এখন তো তোমরাই ভালো বলতে পারবে যে ও কার সাথে গেছে। এরপর নীলাবুর বাবা বলছে এত কথা বলার কি আছে, এখন আপনাদের মেয়ে কোথায় গেছে আপনারা খুঁজে বের করুন, কার সাথে গেছে সেটাও খুঁজে বের করুন। একথা বলতে ঝাঁপি বলছে কি বললেন আপনি? এরপর দীপ বলছে এই শুনুন আপনি ক্লিয়ার করে বলুন তো আমাদের মেয়ে কার সাথে গেছে, মানে কার সাথে গেছে। এরপর নীলাবুর বাবা বলছে আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক না থাকলে, ওর কারোর সাথে কোনো সম্পর্ক না থাকলে কোথায় যেতে পারে আপনারা বুঝতে পারছেন না? এসব কথা শুনেই তো দীপ আর ঝাঁপি ভীষণ রেগে যায় নীলাবুর বাবার উপর।